হ্যালো এভরিওয়ান, প্রথমেই সবার কাছে এতগুলো সরি চেয়ে নিচ্ছি এই কয়েকদিন ভিডিও না দেওয়ার জন্য। আসলে আমি মামা বাড়িতে বেড়াতে এসেছি, তাই ভিডিও মেক করতে পারিনি। যাই হোক, শুরু করছি। আমি শুধু চেয়েছি তোমায়, পর্ব সংখ্যা 64, লেখনীতে সুরাইয়া রাফা। আজকের আকাশটা দেখেছেন? ভীষণ ভারী আর মেঘাচ্ছন্ন, শ্রাবণের বিষণ্ণ বিকেলের মতো তার গায়ে লেপ্টে আছে অবর্ণনীয় মন খারাপ। ওই দূর আকাশের মতো আমারও মন যে ভীষণ খারাপ। হৃদয়ের কোণে অব্যক্ত কথা, কতগুলো গুমড়ে মরা অভিমান। আমি বিধ্বস্ত তুষার। আপনি কেন বিয়ে করলেন আমায় বলুন তো? কেন দেখালেন নতুন করে বাঁচার লোভ? আমার মতো মেয়ের কপালে যে ভালোবাসা লেখা নেই, গত দুটো দিনে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি সেটা। ভালোবাসাহীন এই সম্পর্কটা লাটাইবিহীন ঘুড়ির মতো নিরুদ্দেশ আর অর্থহীন। আপনাকে দূর থেকে ভালোবেসে অভ্যস্ত আমি তুষার। জামা কাপড় গোছাতে গিয়ে আড়ালে আপনার শার্টে নাক ডুবিয়ে রাখা, আপনার আধ খাওয়া প্লেটে নিজের খাবার খাওয়া, লাইট অফ করার বাহানায় আপনাকে এক নজর দেখতে পাওয়া, কিংবা কাছে না থাকলে চোখ বন্ধ করে আপনাকে একান্তে অনুভব করা। এই বাধাহীন অভ্যাসগুলোতে আমি দিনের আলোর মতোই অভ্যস্ত ওই রাতের আকাশের সুখ তারা জ্বলে ওঠার মতো। তাই তো হঠাৎ করে এই বিয়ে নামক দায়িত্বের গণ্ডিটা ভারী লাগছে ভীষণ। আপনার এত কাছে থেকেও না থাকার দূরত্বটা মেনে নিতে পারছি না কিছুতেই। অনুভূতি না থাকা সত্ত্বেও শুধুমাত্র কর্তব্য রক্ষার্থে আপনার এই মেপে মেপে দায়িত্ব পালন আমাকে ভীষণভাবে যন্ত্রণা দেয় জানেন। মনে হয় অবহেলার নীরব বিভীষিকায় ক্রমশই তলিয়ে যাচ্ছি আমি। আপনাকে ভুলে থাকার সাধ্য নেই, আবার ভালোবাসারও অধিকার নেই। নিজেকে কেমন শূন্য লাগে, অসহায় লাগে এই অনুভূতি। দম বন্ধ হয়ে আসে যখন মনে হয় আপনি স্রেফ দয়া করছেন আমাকে। আপনি তো দয়াবান নন, তাহলে কেন দয়া করছেন বলুন তো? আমি দুর্বল বলে, নিজের কেউ নেই বলে, নাকি আমার অস্তিত্বটাই কুলুষিত বলে? আচ্ছা, চ্যারিটি ম্যারেজ বলে আদৌ কিছু হয়? আপনাকে ভালোবাসা যন্ত্রণাদায়ক, তার চেয়েও বেশি যন্ত্রণা এই অর্থহীন বিয়েটা। এক জীবনে ব্যথার খরা পরিপূর্ণ আমার, আর সইতে পারছি না, তাই বিরতি নিলাম। যদি কখনো সয়ে যাওয়ার মতো আশ্চর্য ক্ষমতা পাই, তবেই না হয় ফিরব। ভালো থাকবেন আর আমায় মনে রাখবেন। ইতি আপনার দুশ্চিন্তার একমাত্র কারণ, ফ্লোরা। ইয়াকুতিয়া রাজ্য। গত 7 দিন ধরেই বেলা করে রোদ ওঠে ইয়াকুতিয়ায়। রাতভর নিরলস তুষারপাত শেষে সকালের দিকের আলো ঝলমলে রোদটুকু যেন স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ। বছরের পর বছর ধরে বরফ জমা ঠান্ডার মাঝে লড়াই করে টিকে থাকা মানুষগুলো রোদের দেখা পেলেই কাজে নেমে পড়ে। কেউ পশু চড়ায়, কেউ আবার ফিটনেস চেপে বেরিয়ে যায় জীবিকার সন্ধানে। ভারী উলের সোয়েটার আর লম্বা আকৃতির টুপি পরে শিশুরা ছুটে চলে পাঠশালার উদ্দেশ্যে। গ্রামের রমণীরা তখন উনুন জ্বালিয়ে রান্না চাপায়, কেউ কেউ আবার ঘরে বসে উল বুনে তৈরি করে বাহারি রঙের সব রং বেরঙের পোশাক। মস্কো থেকে 1000 মাইল দূরত্ববর্তী এই গ্রামে আধুনিকতার ছোঁয়া নেই, নেই কোনো যান্ত্রিক কোলাহল। এখানকার মানুষগুলো প্রতিটি দিন বেঁচে থাকে যেন এক একটা নিখাত লড়াইয়ের মাঝে। তবুও তারা সুখী। ভালোবাসা আর ভালো থাকার সংমিশ্রণে কুয়াশার চাদরের মতোই অদৃশ্য এক সুখ বলয় সর্বদা ঘিরে রাখে তাদের। তেমনি এক রোদ ওঠা সোনারাঙা সকালে হাঁটু সমান তুষারপাত পেরিয়ে এক ঝুড়ি কাপড় চোপড় রোদে শুকাতে দিচ্ছিল ফ্লোরা। শহর থেকে ফিরতে না ফিরতেই নিজেদের ঐতিহ্যবাহী বসনে সেজে উঠেছে রমণী। পরিধেয় স্কার্ট, ফ্রক, এমনকি মাথায় পেঁচানো স্কার্ফটাও নিজ হাতে ভারী যত্ন করে বানিয়েছে ওর দাদি ভ্যালেরিনা। তাই তো এত ভালোবেসে জিনিসগুলো পরিধান করে মেয়েটা। সব কিছু দিয়ে যেন আশ্চর্য এক মমতার ছোঁয়া। সূর্যি মামার নিরুত্তাপ মোলায়েম কিরণে স্বচ্ছ কাচের মতোই চিকচিক করছে রুশ রমণীর ঈষৎ সোনালো বিনুনি। গোলাপি কোমল তকতকে চেহারা, অদ্ভুত পরিণতার ছোঁয়া। চোখের তারায় জলজল করছে সপ্রতিভ দীপ্তি, যেন আকাশে ভাসমান এক টুকরো শুভ্র কোমল মেঘ হাওয়ায় ভেসে নেমে এসেছে এই তুষারাবৃত জমিনে। হায় ঈশ্বর, কি মিষ্টি লাগছে তোমায় ক্রাসি ভায়া, মানে সুন্দর রমণী। ওপাশ থেকে ভেসে আসা নারী কণ্ঠে দৃষ্টি ঘুরিয়ে চাইল রমণী। ফ্লোরার থেকে কয়েক হাত দূরেই কাপড় শুকাতে আসা এক অল্প বয়স্কা রমণী কাপড় আগল সরিয়ে
বিস্ময় নিয়ে তাকিয়ে আছে ওর পানে। যা দেখা মাত্রই মিষ্টি করে হাসলো ফ্লোরা, মাথা নাড়িয়ে অভ্যর্থনা জানিয়ে শুধালো, কেমন আছো বড় বোন? ফ্লোরার সম্বোধনে সংকীর্ণতা ভুলে খানিকটা কাছে এগিয়ে এলো সে। আন্দ্রিয়া হলো ফ্লোরাদের প্রতিবেশী। ছোটবেলায় খুব যাওয়া আসা হতো, পাশাপাশি বড় হলেও এক পরিবারের সদস্যদের মতো সারাক্ষণ আঠার মতো লেগে থাকতো দুজন। অথচ সময় কত দূরের বানিয়ে দিল, বহু বছর ব্যবধানে চেনা মুখ আজ বড়ই অচেনা। অশ্রু সজল নয়নে মেয়েটাকে পরখ করে জবাব দিল আন্দ্রিয়া, সেই কবে দেখেছি তোমায়, কত বড় হয়ে গেছো, কি মিষ্টি দেখতে। কথাটুকু শেষ করে পরম মমতায় মেয়েটার কোমল চিবুক ছুঁয়ে আঙুলের ডগায় চুমু খেলো রমণী। ফ্লোরা বিগলিত হেসে বলল, তোমাকেও বহুদিন পরে দেখলাম চিত্রা, এখন অনেক পরিণত তুমি। আগে চুল বেঁধে দেওয়ার জন্য কত তোমার পেছন পেছন ঘুরেছি, মনে আছে? চটজলদি মাথা নাড়ালো আন্দ্রিয়া। তার খুব মনে আছে। এই মেয়েকে ভোলা যায়, যার মাঝে কোনো আধীনতার উগ্রতা নেই, আছে কেবল প্রাণবন্ত প্রকৃতির স্নিগ্ধতা। মেয়েটার পবিত্র সরলতম সত্তা অবলোকন করতেই যে বিভক্তিতে নজ্জ হয়ে এসেছে তার অন্তর। তোমার পরিবারের সবাই কেমন আছে তাই বলো, বিয়ে করেছিলে নিশ্চয়ই? খুব আয়োজন করে হাসি মুখে গল্প জুড়ে দিল ফ্লোরা, যা দেখে এক নিমিষেই চোখ জুড়ে গেল আন্দ্রিয়ার। বহু বছরের আলাপচারিতার মাঝপথেই হঠাৎ একটা অপ্রত্যাশিত প্রশ্ন করে বসলো আন্দ্রিয়া। বড় আগ্রহ নিয়ে জানতে চাইল, ভ্যালেরিনার কাছে শুনেছিলাম তোমার বিয়ে হয়ে গিয়েছে, কিভাবে হলো বলো তো? তোমাকে তো ছোটবেলায় মাফিয়ারা নিয়ে গিয়েছিল সেই মস্কো শহরে। শুনেছি ওরা ভীষণ ভয়ঙ্কর আর নৃশংস। আচ্ছা, ওরা তোমাকে কষ্ট দেয়নি তো? একসাথে অনেক প্রশ্ন আন্দ্রিয়ার, প্রতিটি প্রশ্নই এক ধাপ করে গলা শুকিয়ে আসে ফ্লোরার। অব্যক্ত বেদনায় আর্তপণ্ডর হয়ে ওঠে রক্তিম ফর্সা মুখ, হৃদয়ে মরচে ধরা ক্ষতস্থানে নতুন করে শুরু হয় রক্তক্ষরণ। ব্যথাক্লিষ্ট নয়ন মেলে কিয়ৎক্ষণ উদ্দেশ্যহীন চেয়ে থাকে রমণী। পরক্ষণে পরিস্থিতি সামাল দেওয়ার প্রয়াসে সামান্য ঢোক গেলেই কণ্ঠা ভিজায় সে। কৌশলে প্রসঙ্গ এড়িয়ে হঠাৎই খোলা আকাশে দৃষ্টি তাক করে বলে, আকাশটা অমন মেঘে ঢেকে গেল কেন সূত্রা? এই অবেলায় বৃষ্টি হবে না তো আবার? ফ্লোরার কথায় তড়িঘড়ি করে দৃষ্টি ঘোরালো আন্দ্রিয়া। আকাশটাকে তীক্ষ্ণ চোখে পরখ করতে করতেই শোনা গেল তার আসনি বাণী, গুড়গুড়িয়ে মেঘ ডাকছে দিগন্তে, এ তো ঝড়ের পূর্বাভাস। তারপর সোজা উত্তরের সীমানায় আঙুল তাক করে বলল, ওই দিকে বৃষ্টি হচ্ছে ভীষণ, জলদি জামা কাপড় গোছাও ক্রাসি ভাইয়া, নয়তো বৃষ্টি এসে ভিজিয়ে দেবে সব। আকাশের অবস্থা ভালো নয়, আজ সারা রাতেও বৃষ্টি থামবে বলে মনে হয় না। কথাগুলো বলতে বলতেই তড়িৎ হাতে জামা কাপড় গোছাতে লাগলো আন্দ্রিয়া। অবচেতন ফ্লোরা কিছু না ভেবেই গগন পানে চাইল। মেঘের আবরণে ঢাকা পড়েছে সূর্যরাজ, মিঠে মধুর উষ্ণতাটুকু গ্রাস করে নিয়েছে বৃষ্টি স্নাত হিমেল হাওয়া। নিবিষ্ট নয়ন মেলে ধূসর আকাশের সেই আসানি আয়োজন আনমনা হয়ে দেখল মেয়েটা, দেখতে দেখতেই স্বগক্তিতে আওড়ালো। এই অবেলায় ঝড়, আশ্চর্য। জিভ খসে কথাটা বলতে না বলতেই আকাশ ভাঙা বৃষ্টিতে মুখরিত হলো ধরণী। চারিপাশে স্তূপাকৃতির বরফ অচিরেই গলে যেতে থাকলো। শুকনো জামা কাপড় থেকে শুরু করে উলের সোয়েটার রমণীর অবচেতনায় ভিজে একাকার হলো সব। ক্রাসি ভাইয়া, নিজের সঙ্গে আনা জামা কাপড়গুলো ঝটপট গোছাতে গোছাতে ফের হাঁক ডাকলো আন্দ্রিয়া। রমণীর সতর্ক আহ্বানে হকচকিয়ে উঠল ফ্লোরা। বিভ্রম কেটে যেতেই ব্যস্ত হলো সইকর্মে। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন ঝড়ের বেগে ছুটে এসে হিংস্র ক্ষুধার্তের ন্যায় রমণীর জলে ভেজা কোমল ওষ্ঠে হামলে পড়ল এক আগন্তুক। সব কিছু যেন সেখানেই থমকে গেল। ঘটনার আকস্মিকতায় কয়েক মুহূর্ত স্তব্ধ বিমূঢ় হয়ে রইল ফ্লোরা। প্রকৃতি জুড়ে চলমান ঝোড়ো হাওয়া বৈরী উল্লাসের মতোই অস্থির উন্মুক্ত চুম্বনে মশগুল সেই আগন্তুক। প্রিয়তমার সুমিষ্ট অধর ব্যতীত দুনিয়ার সকল কিছুই যেন মামুলি আর নিষ্প্রয়োজন। তেমন করে আঁকড়ে ধরেছে রুশ রমণীর দুই ঠোঁট। আগন্তুকের কাক ভেজা শরীরের স্পর্শে ক্রমশ ভিজে উঠছে ফ্লোরার শরীরের ফিনফিনে বসন। হাতে থাকা কাপড় চোপড়ের ওই এক দশা, অথচ সময় যেন সেখানেই থেমে আছে। আকস্মিক ভাবটা কেটে যেতেই কিয়ৎক্ষণের স্তব্ধতা ভেঙে নড়ে চড়ে উঠল ফ্লোরা।
ধরফরিয়ে চোখ তুলে তাকাতেই অপ্রত্যাশিত এক মানবের দর্শনে ছলকে উঠল তার নাজুক হৃদযন্ত্র। চুম্বনের তোরে ধরাশায়ী হয়ে আছে ওষ্ঠ, মুখ ফুটে কথা বলার জো নেই। ফলস্বরূপ ভয়ে আতঙ্কে মুচড়ে গিয়ে আগন্তুকের শক্ত বাঁধনে লুটিয়ে পড়ল রমণীর শীর্ণ তনু। ওদিকে হকচকিত আন্দ্রিয়া। ফ্লোরার এহেন হাল দেখা মাত্রই জলদি পায়ে ছুটে এলো সেই। এই অভাব্য বেহাইয়া লোকটার হাত থেকে মেয়েটাকে ছাড়ানোর প্রয়াসে আগন্তুককে উদ্দেশ্য করে রুষ্ট আওয়াজে চেঁচিয়ে উঠল সে। অসম্ভব লম্পট, কে তুমি? এক্ষুনি ছেড়ে দাও ক্রাসি ভাইয়াকে, নয়তো চিৎকার করে গ্রামের লোক জড়ো করে দেব। কথাগুলো বলতে বলতে তড়িৎ পায়ে কয়েক কদম সামনে এগিয়ে এলো রমণী। তরান্ধে পেছনের হোলস্টার থেকে রিভলভার বের করে আন্দ্রিয়ার কপালে ঠুকে দিল লোকটা, যা দেখা মাত্রই আটকে উঠল ফ্লোরা। উদ্গ্রীব হয়ে দুই হাত টেনে সরালো সেই নিশানা। ভয় জড়তার মিশেলে অস্থির হয়ে হাঁপাতে হাঁপাতে আন্দ্রিয়াকে উদ্দেশ্য করে ছুড়ল প্রকম্পিত বাক্যধ্বনি। তুমি ফিরে যাও বড় বোন। আন্দ্রিয়ার কপাল কুঁচকে গেল, অবিশ্বাস্য আওয়াজে শুধালো, কি বলছো তুমি ক্রাসি ভাইয়া? এই লোকটা তোমাকে অপমান করছে। ফ্লোরাকে নিষ্পৃহ দেখালো, চোখের তারায় অদ্ভুত অভিমান। পাশ ঘুরে বৃষ্টি স্নাত কাতর নয়নে তাকালো সেই মানুষটার দিকে। সুদর্শন দাম্ভিক অথচ অঢেল মায়া জড়ানো মুখায়বটাকে পরখ করে ততধিক শান্ত আওয়াজে জবাব দিল, উনি আমার স্বামী। আন্দ্রিয়ার কৌতূহল দৃষ্টি ধীরে ধীরে শীতল হয়ে এলো। সেও এবার ফ্লোরার মতোই অধীর আগ্রহ নিয়ে দৃষ্টিপাত করলো আগন্তুকের পানে। তবে তুষার যেন বিক্ষিপ্ততার শিখরে। দুনিয়ার কোনো কিছুই আজ লক্ষ্যচ্যুত করতে পারবে না তাকে। তেমন করেই রমণীর আরক্ত ঠোঁটের ভাঁজে ফের ডুব দিল সে। ফ্লোরাদের ঘরটা দোতলা কাঠের, যার উপরের তলায় ফ্লোরা থাকে আর নিচতলায় কিচেন ডাইনিংয়ের পাশে ছোট্ট কামরায় ভ্যালেরিনা। অবিরাম বর্ষণে বর্ষার জলে থই থই করছে চারিপাশ, যার দরুন ঘরের কাজ বাদ দিয়ে আবারও উল বুনতে বসেছেন বৃদ্ধা। বসার ঘরে কাঠের গুড়ির চেয়ার পেতে আয়েশ করে বসে পুরনো সুতা ছাড়িয়ে কুশি কাটার মাঝে নতুন করে সুতা গাচ্ছেন ভ্যালেরিনা। অবচেতন বৃদ্ধা নিজের কাজে এতটাই মনোনিবেশ করেছেন যে তার সামনের সিঁড়ি দিয়ে তরতর করে উপরে উঠে যাওয়া চুম্বনরত কপত কপতির উপস্থিতি ঘুণাক্ষরেও টের পাননি তিনি। অস্থির পদচ্ছাপে উপরে উঠে নরম বিছানার হদিশ পেতেই একযোগে সেখানটায় ছিটকে পড়ল দুটো কাক ভেজা চুপচুপে শরীর। তুষার যেন উন্মাদ হয়ে আছে, বাধাহীন নেশাগ্রস্তদের মতোই ব্যগ্র হাতে রমণীর জামার বোতাম ছাড়াতে চলেছে সে। ফ্লোরার কে জানি কি হলো, তৎক্ষণাৎ ঝটিকা প্রবাহের ন্যায় প্রত্যাখ্যান করলো সেই বেপরোয়া আন্দোলিত স্পর্শ। মেয়েটা ডুকরে উঠে কাঁথার ভাঁজে মুখ লুকাতেই কয়েক মুহূর্তের জন্য থমকে গেল তুষার। পরক্ষণেই মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে দৃঢ়তার সাথে চেপে ধরল ওর দুই হাত। প্রবল ধস্তাধস্তির মাঝে দৃষ্টির মিলন ঘটতেই মুখ খুলল যন্ত্রমানব। কথা বলবে না আমার সাথে? নাক টেনে কান্না সংবরণ করল ফ্লোরা। চোখের কোলে টলমল করছে বেদনা অশ্রু। দীর্ঘশ্বাস জমে আছে কণ্ঠায়। মানুষটাকে প্রশ্রয় দিতে সায় দিচ্ছে না মস্তিষ্ক, অথচ সর্বনাশার হৃদয়টা গলে জল হয়ে গিয়েছে সেই কখন। রমণীর মৌনতায় আবারও এক ধাপ দূরত্ব ঘোচালো যন্ত্রমানব। ঠোঁটের মিষ্টতা ছাপিয়ে তুলতুলে কোমল গ্রীবায় নাক ডোবাতেই দমকা হাওয়ার মতো ভেসে এলো রুশ রমণীর অভিমানী কণ্ঠস্বর। কেন এসেছেন আপনি? জানতে চাও? মুখ তুলে প্রশ্ন ছুড়ল তুষার। অপর প্রান্ত থেকে জবাব আসে না আর। দস্যি বালিকার মতোই চোখ দুটো ব্যথার সমুদ্র নিয়ে উদ্দেশ্যহীন চেয়ে থাকে মেয়েটা। যা দেখে চোখে আসলো তুষার। কৌশলী ভঙ্গিমায় বলে উঠল, তাহলে যা বলছি তাই শোনো। এতক্ষণে দৃষ্টি ঘোরালো ফ্লোরা। তার চোখে নীরব সম্মতি। ফ্লোরা প্রশ্নবিদ্ধ নয়নে তাকালে কোনরূপ দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই রোবটের মতো বাক্য উগড়ে দেয় যন্ত্রমানব। জাস্ট বি এ গুড গার্ল অ্যান্ড টলারেট মি। ঈশানীদের পেন্ট হাউস ছেড়ে ম্যানশনে বসবাস শুরু করার পর সময়গুলো যেন হাওয়ার মতোই ছুটতে লাগলো। ঘন্টা, মিনিট, সেকেন্ড মিলে যেতে লাগলো হাওয়াই মিঠার মতন। সত্যকারের একটা স্বাভাবিক জীবন না দিতে পারলেও ঈশানীর স্বপ্ন পূরণে নিজের সর্বোচ্চটা দিয়েছে অ্যারিস। অধরা মরীচিকায় নির্বাসিত জীবন, পেশাগত নৃশংসতার অন্তরালে নিজের একান্ত ব্যক্তিগত সময়গুলো এই ম্যানশনে স্ত্রী সন্তানের সঙ্গে কাটায় মাফিয়া বস। ম্যানশনে থাকাকালীন সময়ে অ্যারিস যেন ভিন্ন এক সত্তায়।
যে ওভারসাইজড টি শার্ট আর ব্যাগি ডেনিম পরে ঘুরে বেড়ায় এদিক ওদিক, ছেলের সঙ্গে খুনসুটিতে মেতে থাকে সারাক্ষণ। কখনো আবার খালি গায়ে অ্যাপ্রন চড়িয়ে মা ছেলের জন্য তৈরি করে মজাদার এগ স্ক্রাম্বল। শুনতে অবিশ্বাস্য হলেও গত বেশ কিছুদিন ধরে মাফিয়া বসের এহেন সাবলীল সত্তায় অভ্যস্ত হয়ে উঠেছে ঈশানী। খুব অল্প সময় অতিবাহিত করে অথচ সেই পুরো সময়টা জুড়ে ঈশানীর জন্য রেখে যায় অজস্র সুখের স্মৃতি। সেই আবেগঘন সুখের স্মৃতিকে শিশুর মতো বুকে আগলে নিয়ে দিন কাটায় নীলাম্বরী। পথ চেয়ে অপেক্ষায় বসে থাকে আবার কবে ফিরবে সে। এমনই এক রৌদ্রোজ্জ্বল ঝলমলের সকালে ছেলেকে ন্যানিদের দায়িত্বে রেখে কোনোরূপ জবাবদিহি কিংবা আত্মসুরক্ষা ছাড়াই মেনশন থেকে বেরিয়ে যায় ঈশানী। সারাদিন বাইরে কাটিয়ে যখন আবার ফিরে আসে তখন সূর্য হেলে পড়েছে পশ্চিমে। শহর জুড়ে শুভ্র চাদরের মতো ছড়িয়ে পড়েছে কুয়াশার আবরণ। চারিদিক অন্ধকার করে শুরু হয়েছে ভয়াবহ তুষারপাত। কোনো মতে ট্যাক্সি থেকে নেমে সোজা গেট দিয়ে ভেতরে ঢুকে গেল ঈশানী। দুটো মালামাল ভর্তি শপিং ব্যাগ তার হাতে, গায়ে দৃষ্টিনন্দিত ওভারকোট, মাথায় ধবধবে সাদা উলের টুপি, রেশমের মতো খোলা চুলের ভাঁজে মুক্তোর মতো লেগে আছে অজস্র তুষারকণা। দরজার আগলে ঠেলে ভেতরে প্রবেশ করতে না করতেই থমকে গেল তার পদক্ষেপ। চোখের ডাগায় লেগে থাকা মোলায়েম খুশিটুকু উবে গেল আকস্মাৎ। অভিব্যক্তি পাল্টে যেতেই রক্তশূন্য ভয়ার্ত মুখে ঢোক গিলে ডেকে উঠল রমণী। রিস, কোথায় গিয়েছিলে? হলরুমের শোভাবর্ধক কাউচের উপর পায়ের উপর পা তুলে বসে আছে অ্যারিস। এক হাত কাউচের উপর ছড়িয়ে ছেলের সুরক্ষা নিশ্চিত করে অন্য হাতের তর্জনী আর মধ্যমার সন্ধিতে নিজের চিবুক চেপে ধরে হিমশীতল আওয়াজে প্রশ্নখানা ছুড়ে দিল মাফিয়া বস। বিক্ষুব্ধ ক্রোধে রক্তিম হয়ে আসা চোয়াল আর কোপ দৃষ্টি লক্ষ্য করেই ভয়ে আত্মা শুকিয়ে এলো ঈশানীর। শুষ্ক একটা ঢোক গিলে নজর ঘুরিয়ে ইয়াসের দিকে তাকালো এক পলক। ছেলে তার বাবার কোলের কাছে পা ছড়িয়ে বসে বুলেট আর রিভলভার নিয়ে খেলছে। লুক এট মি। আর এক দফা শীতল হুঙ্কারে জমে গেল ঈশানী। হাতের ব্যাগগুলোকে একপাশে সরিয়ে রেখে অ্যারিসের দিকে এগিয়ে আসতেই কাউচ ছেড়ে উঠে দাঁড়ালো মাফিয়া বস। কোনরূপ বাক্য ব্যয় না করে ব্যগ্র থাবায় চেপে ধরল ওর নরম গাল দুটো। বহুদিন বাদে অ্যারিসের এমন হিংস্র পৈশাচিক সত্তার মুখোমুখি হয়ে ধরফরিয়ে উঠল ঈশানী। নিঃশব্দ কদমে সংকীর্ণতা বাড়িয়ে ভয়ে যুবথুবু মেয়েটার গাঢ় নীল রঙের চোখে নিজের কৃষ্ণ গহ্বরের মতো অশুভ দৃষ্টি তাক করল মানব। দাঁতে দাঁত পিষে ফের পুনরাবৃত্তি করলো একই বাক্যে। কোথায় গিয়েছিলে? বলবো অ্যারিস, তুমি একটু শান্ত হও। মেয়েটার ভয়ার্থ নীলাভ চোখের মায়াজালে ডুবে যেতে নিয়েও ফের নিজেকে সংবরণ করলো মাফিয়া বস। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে ছুড়ে দিল কঠোর বাক্য। গার্ড নাওনি কেন? ব্যথা লাগছে আমার অ্যারিস। নির্দেশ অমান্য করার অপরাধে মেয়েটাকে তীব্র থেকে তীব্রতর ব্যথা দেওয়ার জন্য প্রস্তুত ছিল অ্যারিস। অথচ এই মুহূর্তে রমণীর একটুখানি ব্যথা টলিয়ে দিল হিমালয়। ফলস্বরূপ হাতের বাঁধন ঢিলে করে মেয়েটাকে ধমকে উঠল আবারও। এত অবাধ্য কেন তুমি? বাড়ির বাইরে পা রাখতে নিষেধ করিনি? আমাকে না জানিয়ে, গার্ড না নিয়ে বের হতে কতবার নিষেধ করেছি? নাকি আমার কথাগুলোকে সিম্পল জোকস মনে হয় তোমার? অ্যারিসের পুরুষালী গর্জনে কেঁপে উঠল ঈশানী। পেছনের কাউচে বর্ষা ছোট্ট ইয়ার শব্দ করে কেঁদে উঠতে একজন নেনি ছুটে এসে ভেতরে ওকে নিয়ে গেল। ছেলেটাকে নিয়ে গেলে ঠোঁট ভেঙে ডুকরে কেঁদে ওঠে ঈশানী। কান্না বিজড়িত গলায় বলে, এমন করছো কেন তুমি? ফিরে তো এসেছি, মরে তো আর যাইনি। ফাক অফ। কপালের উপর বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী বুলিয়ে চোখ মুখ খিয়েছে রাগ সংবরণ করার চেষ্টা চালালো অ্যারিস। পরক্ষণেই শক্ত হাতে বাহু চেপে ধরে ঝাঁকিয়ে উঠল ঈশানীকে। আর ইউ ফাকিং ইনসেইন? টেল মি, তুমি জানো আমি কোথা থেকে ছুটে এসেছি? ধারণা করতে পারবে একবারও? আজ যদি গার্ড আমাকে অবগত না করতো, আমি যদি রাস্তায় প্রোটোকলের নির্দেশনা না দিতাম, তাহলে কি হতো তুমি জানো? ক্যান ইউ ইমেজিন? নিশ্চুপ বিপরীত পক্ষ। নীরব নিদানে চোখের জল বিসর্জন দিচ্ছে রমণী। পরপরই অন্য হাত দিয়ে নিজের কণ্ঠনালীটা স্পর্শ করে অ্যারিস। দাঁতে দাঁত পিষে উন্মাদের মতো বলে ওঠে, গত কয়েক ঘন্টা আমার প্রাণটা ঠিক এইখানে আটকে ছিল, এই যে এইখানে।
আমি ঠিক আছি, আমার কিছু হয়নি তো। কেন এত রাগারাগি করছো? কান্না গিলে গিলে জড়ানো কণ্ঠে কথাগুলো বলল ঈশানী। আর কতভাবে ভাঙবে তুমি আমায়? পাইথন প্যারাডাইসের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল দ্য মাফিয়া বস রিস্কা আর কিভাবে ভাঙলে তুমি খুশি হবে বলো আমায়? আনসার মি। আবারও ক্রোধস্বরে গর্জে উঠল অ্যারিস। ও জানে না এই মেয়েটা কেন এত অবুঝ, এত অবুঝ, এত সরল মেয়েটাকে কেন মনে ধরলো ওর। গতিহীন হৃদয়টা কেন এই অবাধ্য মেয়েটার দাঁড়িয়ে এসেই থমকে গেল হঠাৎ। মন মস্তিষ্কের কৃতিত্ব মাথা পেতে নিত, মনিবের মর্জিতে একটুখানি পরোয়া করত, তাহলে আজ এভাবে পড়ে যেতে হতো না অ্যারিসকে। নিজের দুর্বলতা, নিজের প্রাণভোমরার সুরক্ষায় এতটা মরিয়া হয়ে আরেক দেশ থেকে ছুটে আসতে হতো না ওকে। কি আছে এই মেয়েটার মাঝে আজও জানে না অ্যারিস, অথচ বেইমান হৃদয়টা বড্ড উপহাস করে বলে এখানেই তোর সমাপ্তি। নিজের অযাচিত ভুল বুঝতে পেরে নীরবে মাথা নোয়ায় ঈশানী। প্রত্যুত্তর করার সাহস নেই ওর, সহসা ফুপিয়ে ওঠে নিঃশব্দে। অ্যারিস আর কথা বাড়ায় না, সহনীয় এক ধাক্কায় ওকে সামনে থেকে সরিয়ে দিয়ে হন হন করে বেরিয়ে যায় বাড়ি থেকে। মাঝরাতে শুনশান নিস্তব্ধ হয়ে আছে চারিপাশ, বাইরে বৃষ্টির মতো অবিশ্রান্ত তুষারপাত। অন্ধকার করিডোরের আলো ছায়া হাতড়ে গুটি গুটি পায়ে এগিয়ে অ্যারিসের পাশ ঘেঁষে দাঁড়ালো ঈশানী। তখনও কাচের দেওয়ালের অপর প্রান্তে নীরবধি তুষারপাতের দিকে দৃষ্টি স্থাপন করে অজানা চিন্তায় নিমগ্ন মাফিয়া বস। ঈশানের সশরীর উপস্থিতিতেও কোনোরূপ ভাবান্তর দেখা গেল না তার মাঝে। এক পর্যায়ে হাত বাড়িয়ে ওর কাঁধ স্পর্শ করলো ভীতু মেয়েটা, তাতেও হেলদোল হলো না মোটেও। মাফিয়া বসের নিষ্প্রাণ শূন্য দৃষ্টি তখনও ডুবে আছে বিভ্রমে। অ্যারিসের তরফ থেকে কোনো প্রকার ভাবান্তর না পেয়ে এতক্ষণের মৌনতা ভেঙে ডেকে উঠল ঈশানী। রিস। পেছন ঘুরল না অ্যারিস, একই ভঙ্গিতে দাঁড়িয়ে প্রস্তর কঠিন আওয়াজে বাক্য ছুড়ে দিল, চলে যাও এখান থেকে, আমি রেগে আছি ভীষণ। কতটা? নির্বিকার রমণী প্রশ্নটা করতে অপর প্রান্ত থেকে ভেসে এলো অনুভূতিহীন প্রতিউত্তর, মেরেও ফেলতে পারি তোমাকে। যার সুরক্ষার জন্য এত তৎপরতা, তাকে মারতে হাত কাঁপবে না তোমার? প্রশ্নটা ঈশানী হেয়ালির ছলে করেছিল, সঙ্গে সঙ্গে ওর চুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে সংবেদনশীল হাতে মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে আনলো অ্যারিস। মুখের কাছে মুখ নিয়ে হিসিয়ে জবাব দিল, প্রথমে তোমাকে শ্যুট করব, তারপর নিজেকে। তপ্তর আগে চিরবির করছে অ্যারিসের মস্তিষ্ক, মুখের ওপর আশ্রে পড়া তার প্রতিটি গরম নিঃশ্বাসে ঝলসে যাচ্ছে রমণীর পেলব ত্বক। ঈশানী নির্বাক, সেই সাথে অ্যারিসও। অসহনীয় নীরবতার মাঝে হুট করে মাফিয়া বসের চোখ গিয়ে আটকালো রমণীর আশ্চর্য বসনে, যা দেখা মাত্র কপাল কুঁচকে গেল তার। আলো আধারের মাঝে সূক্ষ্ম দৃষ্টিপাতে পরখ করে বুঝল মেয়েটা শাড়ি পরে আছে, লাল পাড়ের মসৃণ সাদা শাড়ি। পাতলা আঁচলের ফাঁক গলিয়ে অবলীলায় বেরিয়ে আছে তার নির্মেদ কোমরের বাঁক, যার ওপর জলজল করছে অ্যারিসের নাম খচিত সূক্ষ্ম অলঙ্কার। নির্মেদ কটিদেশ, ধনুকের মতো বাঁকানো বুক, রমণীর লতানো শরীর, সবকিছু ছাড়িয়ে ওই নীলভ নয়ন দুটোতে আটকে গেল মাফিয়া বস। চোখের পলকে দুনিয়া থমকে গেল তার। মেয়েটার চোখে অন্তর্ভেদী দৃষ্টি তাক করে বলল, কি পড়েছ এটা? আড়ষ্ট হাসল রমণী, ক্ষীণ স্বরে জবাব দিল, তোমাকে পাগল করার জন্য পড়েছি, এবার ঝটপট বলো তো দেখি আমাকে কেমন লাগছে। অ্যারিস জবাব দিল না, বলে কয়ে অনুভূতি প্রকাশ ওর ধাঁচে নেই। সহসা নির্বিকার হাঁটু ভেঙে ধীরে ধীরে বসে পড়ল মেঝেতে, অতপর দুই হাতে প্রিয়তমার কোমর আঁকড়ে ধরে পরিশ্রান্ত মাথাটা এলিয়ে দিল ওর নরম বুকে। হিম শীতল গলায় আওড়ালো, প্রেম আমার। ঈশানী কোমল হাত ওর মাথায় আঁকড়ে ধরল, চুলের ভাঁজে আঙুল প্রলেপ বুলিয়ে শুধালো, কি হয়েছে? আম সরি, সরি ফর এভরিথিং, বলো, আর কখনো গার্ড ছাড়া বের হবে না। অ্যারিসের মুখে অপ্রত্যাশিত এই বাক্যখানা শোনা মাত্রই ঝুঁকে বসল ঈশানী। দুই হাতের অঞ্জলিতে মাফিয়া বসের চিবুকটা ছুঁয়ে অভিযোগের স্বরে বলল, আমি জানতাম তুমি আমার জন্য দুশ্চিন্তা করেছিলে, তোমার রাগ মোটেও অস্বাভাবিক নয়, কিন্তু কি করবো বলো, তোমার গার্ডগুলো ভীষণ পাজি, তারা তো তোমার অনুমতি ছাড়া নিঃশ্বাসও ফেলতে পারে না। তুমি বলো, সব কিছু যদি আগে ভাগেই বলে দিত তাহলে সারপ্রাইজটা কিভাবে হতো, ওই জন্যই তো ওদের সঙ্গে নেইনি।
সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? ভুরুকুটি করে প্রশ্ন ছুড়ল অ্যারিস। তৎক্ষণাৎ নিজের বোকামো উপলব্ধি করে দাঁত দিয়ে জিভ কাটল ইস্যু। মেকি হেসে বলল, কই কিছু না তো। সেই দুষ্টুমি মাখা হাসিতে স্তব্ধ হয়ে গেল অ্যারিস। অনুভব করল ঈশানীর চাঞ্চল্য। মেয়েটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। অন্তর্মুখী শক্ত খোলস ছেড়ে বেরিয়ে ক্রমশ চিনতে শুরু করেছে নিজেকে। হারিয়ে ফেলেছে কুলসিত অতীত, ভুলে যাচ্ছে অবসাদগ্রস্ততা। দেখতে দেখতে অ্যারিসের মনে হলো ঈশানীর হাসি চমৎকার, তার চেয়েও চমৎকার ও ঠোঁটের ফাঁক গলিয়ে ঝিলিক দেওয়া মুক্তোর মতো গিজ দাঁত। এই হাসিটুকু অম্লান রাখতে যা কিছু করবে অ্যারিস, যা কিছু। একটু বাদে কি যেন ভেবে ঈশানী সমেত উঠে দাঁড়ালো সে। হাত ধরে কোথাও একটা নিয়ে যেতে যেতে বলল, চলো আমার সাথে। হতচকিত ঈশানী মুখ ফুটে কিছু একটা বলে ওঠার আগেই ওকে বেসমেন্টে নিয়ে এলো অ্যারিস। তারপর গোপন একটা দরজা দেখিয়ে বলল, এটা হলো বাংকার। কখনো কোনো কারণে যদি পরিস্থিতি তোমাকে এখানে এনে দাঁড় করায়, তাহলে ছেলেকে নিয়ে বাংকারে আশ্রয় নেবে। ভেতরে একটা সেন্সর বাটন আছে, ওটাতে প্রেস করলে আমার কাছে সিগন্যাল চলে যাবে। পৃথিবীর যেই প্রান্তে আমার অবস্থান থাকুক না কেন, আমি চলে আসব। দুনিয়া ওলটপালট করে হলেও আসব। অ্যান্ড আই প্রমিস দ্যাট। অ্যারিস বেশ নিরুত্তাপ স্বরে কথাগুলো বললেও ঈশানীর যেন পিলে চমকে গেল। মেয়েটা অবিশ্বাস্য নয়নে চাইল স্বামীর পানি। থেমে থেমে আওড়ালো, এসব কি ছিল অ্যারিস? আমি যা বলেছি পারবে না? কিন্তু কেন? ঈশানীর কণ্ঠ আহত শোনালো। মাফিয়া বসের মুখায়ব থমথমে হয়ে এলো এতক্ষণে। তপ্ত শ্বাস ফেলে গভীর গলায় জবাব দিল, পাইথন প্যারাডাইসের পুরো আইটি টিমে একজনকে খুঁজে বের করতে মরিয়া, আর সে মরিয়া আমার দুর্বলতা খুঁজতে, অর্থাৎ তোমাকে। কথাগুলো বলতে না বলতেই ছিটকে এসে অ্যারিসের বুকের উপর পড়ল ঈশানী। দুই হাতে শক্ত করে ওর গলা জড়িয়ে ধরে বলল, আমার খুব ভয় করছে অ্যারিস। নিজের আত্মবিশ্বাস দেখাতে গিয়ে সবসময় কিছু না কিছু গন্ডগোল করে বসি, তারপর সব ভুল তোমাকে শুধরাতে হয়। এবারও যদি। রমণীর বাক্য সম্পন্ন হওয়ার আগে ওকে টান মেরে নিজের বুকের ভেতর পুরে নিল অ্যারিস। অতঃপর তীব্র খরায় বয়ে আসা জলোচ্ছ্বাসের মতোই ভেসে এলো তার রাশভারী কণ্ঠস্বর, আমি যদি প্রলয় হই, তবে তুমি আমার পরিণীতা। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। ইয়াকুতিয়া রাজ্য। রাতভর তুমুল বর্ষণ শেষে সকাল সকাল মিষ্টি রোদে ভরে উঠেছে চারিপাশ। চকচকে রোদের ঝলক পড়তেই ঘুম ভেঙে গেল ফ্লোরার। ঘুম ভেঙে কয়েক মুহূর্ত স্তম্ভিত চেয়ে থেকেই নিজের পরিণতি দেখল রুশকন্যা। পাশে দুনিয়া ভুলে ঘুমিয়ে আছে তুষার। কাল অমন পাগলামো করে বৃষ্টিতে ভেজার পর থেকেই শরীরটা জ্বরে পড়ে যাচ্ছে। অজ্ঞতা, রাগ, অভিমান সব ভুলে প্রতিসেবায় ন্যস্ত হয়েছে ফ্লোরা। তার পুরস্কার স্বরূপ রমণীকে নির্ঘুম রাত জাগিয়ে এখন মনের আনন্দে ঘুমাচ্ছে সেই লোক। ঘুমন্ত তুষারের পানে চেয়ে এক আধবার মুখ ঝামটালো ফ্লোরা। অতঃপর নিরাবরণ শরীরটাকে চাদরে ঢেকে বিছানা ছাড়লো ও কক্ষের এক কোনায় অটপৌড়ে ধাঁচের একটা পিয়ানো রাখা আছে। ধীর পদক্ষেপে এগিয়ে গিয়ে আজ বহু বছর বাদে পিয়ানোর সামনে হাত রাখলো ফ্লোরা। পিয়ানোর গায়ে এলোমেলো হাত চালিয়ে সুর তোলার চেষ্টা করলো কয়েকবার। ঠিকঠাক সুর না ওঠায় পূর্ণ মনোযোগ নিবিষ্ট করে আঙুল চালাতে গিয়ে অনুভব করলো ওর হাতের ওপর অন্য এক পুরুষালী হাতের উপস্থিতি। চৌকিতে পাশ ফিরে তাকাতেই সম্মুখীন হলো ঘুম চড়ানো পুরুষালী চাহনির। রমণীর রক্তিম ওষ্ঠাধরের পানে নিবিষ্ট চোখে চেয়ে পিয়ানোর দিকে ঝুঁকে আছে যন্ত্রমানব। ফ্লোরার সঙ্গে চোখাচোখি হতেই টান মেরে ওকে কোলের উপর নিয়ে বসলো। একই চাদরের অন্তরালে ঢাকা পড়ল দুটো নিরাবরণ শরীর। তুষারের অনাবৃত ঢেউ খেলানো বুকের স্পর্শ পেতেই কলমিলতার নেই গুটিয়ে গেল রমণী। তাতে চুল পরিমাণ তোয়াক্কা না করে ওর খোলা কাঁধে চিবুক ঠেকালো তুষার। হাতের উপর হাত রেখে পিয়ানোর গায়ে সুর তুলল, চিরচেনা সেই বিমুগ্ধ সুর। আঁখে মেরে হর জায়গা ढूंढे तुझे बेवजह ये मैं हूँ यार कोई यार है
मेरी तरह कैसे हुआ कैसे हुआ तो इतना जरूरी कैसे हुआ। সুরের শয়লাভে মুখরিত চারিপাশ। ঠিক সেই সময় ফ্লোরার ঘাড়ের উপর আলতো স্পর্শে নাক ঘষে দিয়ে আদর জড়ানো কণ্ঠে প্রশ্ন ছুড়ল তুষার, এবার বলো, চিঠি কে লিখেছিল? আমি। কুণ্ঠিত স্বরে প্রত্যুত্তর করল ফ্লোরা, সাহস কে দিয়েছে? মানবের আকস্মিক প্রশ্নে ভরকে গেল মেয়েটা। মুখ কাচুমাচু করে কিছু বলতে যাবে, তার আগেই অপর প্রান্ত থেকে ভেসে এলো সাবলীল অভিব্যক্তি, আমি তোমাকে স্পর্শ করিনি, এই জন্য এত অভিমান? ভালোবাসলে তো স্পর্শ করবেন, আপনি তো দায়িত্বের জোরে বিয়ে করেছেন। রমণীর ব্যথাক্লিষ্ট অন্তর প্রতিটি বাক্যে ঝরে পড়ছে অবর্ণনীয় অভিমান। ঠিক তখনই নিরুত্তাপ স্বরে স্বগোক্তি করল যন্ত্রমানব, বিয়ের পরেও দূরত্ব রেখেছি বলে তুমি ব্যথা পেয়েছো ফ্লোরা, অথচ তোমার দগদগে ক্ষততে আবারও রক্তক্ষরণ করতে চাইনি বলেই আমার এই আত্মিক সংযম। আমি ভেবেছিলাম তোমাকে নিজের মতো গুছিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া উচিত। হুট করেই যদি আমার স্পর্শ তোমার কাছে খারাপ লেগে যেত, যদি পুরনো সেই বিভীষিকার কথা মনে করিয়ে দিত, তাহলে অপরাধ বোধে আমি শেষ হয়ে যেতাম ফ্লোরা। শেষ কথাটা বলতেই পেছন ঘুরে শক্ত হাতে ওর গলা ঝরিয়ে ধরল ফ্লোরা। মানুষটাকে মাঝপথে থামিয়ে দিয়ে বুকের কান্না গিলে গিলে বলে ওঠে, চুপ, একদম চুপ, আমি সব ভুলে গিয়েছি তুষার। আপনার ভালোবাসার স্পর্শে আমার শরীরের সব কুলুষতা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। আমি এখন পবিত্র তুষার, আমি পবিত্র। আই লাভ ইউ। অনবরত ক্রন্দনের মাঝেই নীরব স্বগোক্তিতে নিজের হৃদয়টাকে রুশরমণীর নামে সমর্পিত করল তুষার জাওয়াত। অস্ফুট স্বরের সেই আওয়াজে খই হারল রমণী। পিয়ানোর তাল কেটে গেল, বেখেয়ালে সরে গেল চাদরের পাতলা আবরণ। অতপর ধীর শান্ত কোমল দৃষ্টি আলাপনের তালে তালে অনুভূতির এক নিরবধি উল্লাসে মেতে উঠল দুজন।